ইলিয়াস তো হচ্ছে একদম সার্টিফাইড, সে হচ্ছে সমকামী। তো ওই আচ্ছা আচ্ছা আমাদের, হ্যাঁ, সে অলরেডি ওখানে অ্যাজাইন করেছে ও এই সমকামীতেই। আচ্ছা। ও যতটুকু আচ্ছা। যতটুকু সোর্সের মাধ্যমে জানতে পেরেছি এখনো, এটা যদিও না ফুল না, জানা এটা নেই। এটা আপনি এটা একদম আমার আমার মনে হয় সত্যি, কারণ আমি একটা ওনার একদম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এক্স মুসলিম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একজন নতুন অতিথি এসেছেন আমাদের স্টুডিওতে। ওনার নাম হচ্ছেন টম আলী। তো যদিও তাকে আপনারা আহ, খুব কমই চিনে থাকবেন, যে কারণ উনি আসলে পর্দার আড়ালেই থাকতে পছন্দ করেন, এবং উনি খুব ভালো একজন বিশ্লেষক, রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন। আম, আমাদের এই স্টুডিওতে এই প্রথমে এসেছেন। তো তো আমি যাই হোক, আর শুরু আর মানে ব্যাপক বিস্তারিত না বলে আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমি চলে যাই। তো টম আলী ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই, আমি ভালো আছি। আর সবাইকে আমার সালাম, আদাব। আশা করি সবাইও ভালো আছে, আপনিও ভালো আছেন। হ্যাঁ, আছি, আল্লাহর রহমতে ভালোই আছি। আর তাছাড়া আমাদের এই বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা এবং সারা বিশ্বের যে কিছু ঘটনা, সেই ঘটনা নিয়েই আজকে আপনার সাথে একটু আলোচনা করতে চাই, এবং আমাদের দর্শক বন্ধুদেরকে জানাতে চাই যে আজকে এখন বিশ্বের যে পরিস্থিতি, সবকিছু মিলিয়ে আপনার যে চিন্তা চেতনা, আপনার যে অভিজ্ঞতা, আপনার রাজনৈতিক যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদেরকে জানাবেন এবং আমাদেরকে শেয়ার করবেন। তো যাই হোক, আমি আজকে আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে যে আফগানিস্তান এবং পাকিস্তান। তো এই আফগানিস্তান এবং পাকিস্তান আমাদের এই বাংলাদেশের আহ, সাধারণ যে জনগণ, এবং বিশেষ করে মুমিন বান্দারা, এবং যারা আহ, মানে পেয়ারি পাকিস্তান, যাদের মনের ভিতরে অন্তরে ধারণ করে এবং পাকিস্তানকে সাপোর্ট করে, বিশ্বাস করে, ভালোবাসে, তো এই এই মানুষগুলা মূলত পাকিস্তানকে পছন্দ করে হচ্ছে আহ, যেহেতু পাকিস্তান একটা ইসলামিক কান্ট্রি। এখন হুম। এখন সেই দিক থেকে তারা খুবই ভালোবাসে, খুবই পছন্দ করে, যেহেতু মানে মুসলমান মুসলমান ভাই ভাই। আচ্ছা, এখন আফগানিস্তানও তো মুসলমান, তাই না? আফগানিস্তানকেও তো পছন্দ করে আমাদের বাংলাদেশের এই মমিন ভাই বোনরা। তারা তো মনে প্রাণে চায় যে কি, যে বাংলা হবে, একটা স্লোগান আছে যে বাংলা হবে আফগান, আমরা আমরা হব তালেবান, হুম। হুম। তাই না? মানে মনে প্রাণে তারা বিশ্বাস করে এবং খুব ভালোবাসে। যেমন আপনার যে তালেবানের যে আমির, তার ছবি ফেসবুকে শেয়ার করলেই দেখি যে লাভ, ভালোবাসার চিহ্ন দিয়ে মানে 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 একদম মানে কি বলে, পড়াই ফেলে। ঢেলে ঢেলে দেয়। আমার কাছে আপনার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে জনগণ, এখন তাহলে তারা কাকে সাপোর্ট দেবে? এদিকে পাকিস্তান, ওদিকে আফগানিস্তান। এখন তারা তো একদম মানে স্ট্রোক করে মরে যাওয়ার মতো একটা অবস্থা, যেন এদিকে না ওদিকে, ওদিকে না এদিকে, না এসপার না উসপার, কিদের জায়গা আমি বলি। হ্যাঁ, এখানে আসলে বিষয়টা হচ্ছে যে আম, আমাদের বাংলাদেশের যে মুমিন বান্দারা আছে তারা প্রথমত সবার আগে তাদের প্রথম প্রেমটা হচ্ছে যে পাকিস্তান। তারপরে হচ্ছে তাদের দ্বিতীয় প্রেম হচ্ছে আফগানিস্তান। তারা পাকিস্তানকে বেশি ভালোবাসে, কারণ হচ্ছে যে তারা বেশিরভাগই পাকি বীজ থেকে তারা আগত, যার কারণে তাদের আবার অনেক পাকিস্তান প্রেম তাদের মধ্যে আছে। এখন কথা হলো, রিসেন্ট যে ঘটনাগুলো দেখা যাচ্ছে যে এই যে পাকিস্তান আফগানিস্তানে বোমা মারছে, তাদের কিছু মানুষ মারা গেছে, এবং আফগানিস্তানও দাবি করতেছে তারা নাকি এখন আহ পাকিস্তানের উপর হামলা করেছে। তো তাদেরও নাকি, তারা দাবি করতেছে 57 সেনা নাকি 50 জন সেনা মারা গেছে, এরকম একটা দাবি করতেছে তারা। তো এখানে এখন আমাদের মোল্লারা পড়ে, আমাদের মুমিন বান্দারা পড়ে একটা উভয় সংকটে। এখন তারা কাকে সাপোর্ট করবে? তারা এই ভাইকে সাপোর্ট করবে না ওই ভাইকে সাপোর্ট করবে? এখন তারা খুবই কনফিউশনের মধ্যে আছে। তারা এখান দিয়ে তারা চাইতেছে যে না, আমাদের দেশটা আফগানিস্তানের মতো হোক। আমাদের তাদের তাদের ইয়েটা মানে তাদের আগ্রহ, তাদের বাংলাদেশে যাতে আফগানিস্তান হয়। আপনি দেখে থাকবেন আমাদের একজন প্রভাবশালী ইসলামিক নেতা, আহ, মামুনুল ইসলাম, তারপরে হচ্ছে 501। ওই চরমনাই, হ্যাঁ হ্যাঁ, আবার 501 নাম্বার, তারপর আবার চরমনাই পীর সাহেব, ওনারা বলতে চাচ্ছে যে মানে চর আচ্ছা হ্যাঁ, চর্ম নাই, মানে চর্ম নাই মানে চামড়া নাই তার শরীরে, এই তো। হ্যাঁ হ্যাঁ, অনেকটা সেটাই আর কি। তো আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা, ঠিক আছে।
হ্যাঁ, উনি বলতেছে বাংলাদেশ থেকে তারা যদি ঘুরে আসে ভালো লাগবে না। এখন তারা পড়ে গেছে আসলে উভয় সংকটে। এতদিন যাদেরকে আব্বা আব্বা বলছে, এখন আবার এই তারা আবার ওই তারা যে দেশটা বানাতে চাইছে তাদেরকেই হামলা করতে। এখন তারা কি করবে? তারা খুবই একটা টেনশনের মধ্যে আছে। তারা এখন কোন দিকে যাবে তাদের মানে বুঝে আসে না। তবে এখন এখানে একটা একটা জিনিস দেখার আছে। এখন বর্তমানে দেখলাম যে আমি ভারত ভারতের সাথে আফগানিস্তানের খুবই সুসম্পর্ক, এবং রিসেন্ট আফগানিস্তানে মিনিস্টার উপরে অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত। এই রিসেন্ট একটা কয়েকদিন আগে তারা কথা দিয়েছিল ভারত, 2-3 দিন আগে। তো দেখলাম যে ভারত অলরেডি 20টা অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে আফগানিস্তান। তো তাদের সম্পর্কটা খুবই ভালো বর্তমানে। তো সেই দিক থেকে আমাদের বাংলাদেশের মোল্লা মুন্সিরা এখন এই মূলত মানে তারা যেহেতু ভারতের সাথে সম্পর্ক, সেহেতু এখন আফগানিস্তানকেও তারা এখন সাপোর্ট দিতে চাইতেছে। কারণ হচ্ছে ভারতের সাথে সম্পর্ক যাই তাহলে থাকুক সেই খারাপ। আচ্ছা, সোহাম আলী ভাই, তো এখন মানে কারণটা কি? মানে ভারত বিদ্বেষী, আমাদের বাংলাদেশের ভারত বিদ্বেষী মনোভাব কেন? মানে 71-এ সহযোগিতা করেছিল বলে? আহ ভারত বিদ্বেষটা হচ্ছে যে আসলে মূলত ওই 71-এর সহযোগিতা থেকেই। আর তাছাড়া আমাদের এখানে একটা জিনিস আপনি জেনে থাকবেন, আমাদের অঞ্চলে বেশিরভাগই ছিল বিভিন্ন ধর্ম থেকে আগত। আর ভারতবর্ষের মূলত এই যে আমাদের বাংলাদেশে যাদের দেখবেন সবাই কিন্তু ভারতবর্ষেরই, এবং তারা কোনো না কোনো কালে হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান মানে ছিল। তো এই তারা যখন ধর্ম ত্যাগ করে আজকে এই পজিশনে আসলো, তারা বা অবহেলিত ছিল, বেশিরভাগ নিচু বর্ণের ছিল। তো ওই থেকে তাদের ওই মানে ভারতের প্রতি বা হিন্দুদের প্রতি আলাদা একটা ঘৃণা জন্মিয়েছে। আর মেইন পয়েন্টটা হচ্ছে যে সেটা পাকিস্তান হ্যাঁ, হ্যাঁ। মেইন পয়েন্টটা হচ্ছে যে আপনার ওই যে যখন 47-এ পাকিস্তান ভাগ হলো, এখন ওদের কথা হচ্ছে যে 47-এ যখন পাকিস্তান ভাগ হলো, এখন 71-এ আসে কেন আমরা আবার পাকিস্তান থেকে বের হলাম এবং ভারত কেন সহযোগিতা করলো? আমাদের তাই পাকিস্তানিরা আমাদের শোষণ করতেছিল, আমাদের সবকিছু নিয়ে যাচ্ছিল, আমাদেরকে কোনো ভালো পদে উঠতে দিচ্ছিল না। তারা ওটাই চাচ্ছিল যে হ্যাঁ, ওরা আমাদের শোষণ করুক, ওরা আমাদের আব্বা। হ্যাঁ, জিনিসটা এরকম। এখন ভারত কেন সহযোগিতা করছে? এই জন্য ভারত খারাপ। এই হচ্ছে ব্যাপার। অথচ দেখেন আপনি, চাল ডাল থেকে যত রকম সুযোগ সুবিধা, ভিসা বলেন, চাল ডাল বলেন, চিকিৎসা বলেন, এভরিথিং আমরা ভারত থেকে সুবিধা নিচ্ছি, কিন্তু ভারত খারাপ। যেদিকে পাকিস্তান আমাদের পুঁটকি মেরে দিতে, কিন্তু পাকিস্তান ভালো। কেন এই ধরনের বিচারিতা? মানে কেউ আমি বুঝি না আমাদের মুমিন বান্ধব কি সমস্যা। আসলে উম, বুঝছেন? মানে না, ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে যে মানে এদের ভিতরে তো মানে সে শুক্রিয়া আদায় বলতে কিছু নাই। এরা হচ্ছে যে আপনার পাকিস্তান পাকিস্তান আমাদেরকে কি দিয়েছে বলেন তো এখন পর্যন্ত? তারা কি দিতে পেরেছে? পাকিস্তান হচ্ছে সারা পৃথিবীতে ভিখারি, মানে ভিক্ষুক ভিক্ষুক এক্সপোর্ট করে। চোর চোরটা বদমাইশ এদেরকে এক্সপোর্ট করে, মানে এদেরকে বাইরে পাঠায়। এবং বাংলা এবং সারা বিশ্বে 5 লাখের উপরে পাকিস্তানি আছে যারা ভিক্ষাবৃত্তিতে জড়িত, তাদের কাজই ভিক্ষা করা। এর জন্য এবং হজ করতে যে যায় আহ, সৌদি আরবে, সেখানে গিয়ে তারা হজের নাম করে ভিসা করে, ঠিক আছে, কিন্তু ওইখানে গিয়ে তারা ভিক্ষা করে। এবং এবং এইবার সৌদি আরব সরকার কিন্তু একদম পুরোপুরি নিষেধ করে দিয়েছে যে তোমরা তোমাদের ভিসা দেওয়া দেওয়া হবে না। তোমরা তোমাদের এই যে হজের ভিসা দেওয়া হবে না, কারণ তোমরা এসে ভিক্ষা করো। তো ভিক্ষাবৃত্তিটা মানে এরা আসলে কি? আসলে ঘটনা হচ্ছে কি, মেইন ঘটনা হলো যে এরা যে মাদ্রাসায় যে পড়াশোনা, এদের তো কোনো জ্ঞানের আলো বলতে কিছু নাই। এবং তাদের ভিতরে সেই নৈতিকতা মনুষ্যত্ব বোধ খেয়ে ফেলে পুরোপুরি ভাবে এই মাদ্রাসা একদম। শিক্ষা 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 ব্যবস্থার জন্য। এই আ- কারণেই তারা আপনাকে আসলে আরো তাদেরকে যা বলে তাই তাই সেই দিকেই নাচতে থাকে। তো যাই হোক, আপনি আরেকটা হ্যাঁ, প্রসঙ্গ আমি একটু আপনাকে একটু আপনার সাথে আমি একটু কথা অ্যাড করতে চাই। সেটা যে ওই যে যার কথা বলে যে চর্ম নাই, মানে চর্ম নাই, মানে তার শরীরে চামড়াই নাই। এই ব্যক্তি যে এই হ্যাঁ, কোরআনকে অবমাননামূলক কথা বললো, কথাগুলো যদিও সত্যি, কিন্তু এইভাবে সরাসরি কেউ বলে না। যেখানে আপনার ইন্ডিয়ার বিজেপির একজন নেত্রী নুপুর শর্মা বলেছিল, কথাগুলো মিথ্যা না। নবীকে নিয়ে কথাগুলো বলেছিল, কথাগুলো সত্যি, এবং এগুলো বই পুস্তকে সব জায়গায় আছে। কিন্তু এগুলো জাস্ট উনি মুখে বলছে বলে উনি খারাপ হয়ে গেছে, উনি ধর্ম অবমাননা করেছেন। আচ্ছা, এই চর্ম নাই, সেও এই ধরনের কথা বলেছেন। এখন তার উপরে অভিযোগ আছে যে সে কোরআনকে অবমাননা করেছেন, ধর্মকে অবমাননা করেছে, ইসলাম ধর্মকে অবমাননা করেছেন। এইবার আমার প্রশ্নটা হচ্ছে যে তার শরীরে তো চামড়াই নাই, তাহলে তার শরীরে পিটায় কি বের করবে, কি করবে? আমার প্রশ্নটা হলো এটা, আপনি একটু বলেন। তাকে আসলে তার তো চর্মই নাই, তাকে পিটালেও বা কোথায় পিটবে?
তারপর চরমোনাই হ্যাঁ, আমি এই প্রশ্নটা আমি রাখতে চাই। হ্যাঁ, এখন আসলে চর্ম যেহেতু নাই, এখন তার ওই যে মাংসপেশির উপরেই টিকতে হবে আর কি, এছাড়া তো আর উপায় নেই। উপায় নাই, রাইট, চর্মই সেটাই। নেই। যাই হোক, তো যার চর্মই নাই তাহলে তার তুমি তুমি চুপ থাকো না, তোমার এত বাড়াবাড়ি করার দরকার কি? হ্যাঁ, মানে তোমাদের চর্ম বংশধরটাই তো নাই মানে এরকম, হচ্ছে, তোমরা তো। আমরা একটা আমরা একটা কথা বলি না বাংলাতে যে চোখের চামড়া নেই মানে হচ্ছে লজ্জা নেই, তো ওরও চর্ম নাই মানে হচ্ছে ওর লজ্জা নেই, এটা হচ্ছে লজ্জা বোধ বিষয়। না, রাইট, একদম ঠিক কথা বলেছেন। এই এই এরাই তো সমাজের ক্যান্সার। এই ক্যান্সারকে ক্যান্সার মানে ট্রিটমেন্ট না করা পর্যন্ত ক্যান্সার মানে বাংলাদেশ। হম। এটা যতদিন থাকবে এই বাংলাদেশ কখনো আগাবে না আসলে। আপনি চিন্তা করেন, আমি কি অনেক ভিডিও দেখলাম যে ওই এগুলোতে মাদ্রাসাগুলোতে এমন ভাবে শিক্ষা দেওয়া হয়, ছোটবেলা থেকেই তাদেরকে হিংসা বিদ্বেষটা শেখানো হয়। এই আমি অনেক ভিডিও দেখেছি, তো চিন্তা করে দেখেন আপনি। আসলে সেই শিক্ষাটা আসে কোথা থেকে? সেটা নিশ্চয়ই আপনার ধর্মীয় যে শিক্ষা, সেই শিক্ষা থেকেই তো আসছে, তাই না? নাহলে তো আপনার মাদ্রাসা তো ধর্মীয় শিক্ষা ছাড়া তো বাইরে কিছু দেওয়া হয় না। তাহলে মাদ্রাসার ছাত্ররাই কেন বিশেষ করে তারাই কেন বেশি, এবং তারাই তো সমাজের বিভিন্ন যারা স্কুল কলেজে পড়ে তাদেরকেও তো শিক্ষা দিচ্ছে, তাই না? এই দেখুন, শিক্ষাটাই তো ওইখানে ছড়াচ্ছে। বাবা মারা আমাদের বাংলাদেশের সহজ সরল বাবা মাদেরকে ওই যে ওয়াজ টোয়াজে যায়, তো জান্নাতের আশা দিয়ে ওদেরকে বোঝানো হয় যে আপনার বাচ্চা কাচ্চাদের মাদ্রাসায় দিবেন, তারপরে মাদ্রাসায় দিলে আপনাদের জান্নাতের রাস্তাটা সহজ হবে। হ্যাঁ, তো সেই সহজ লক্ষ্যে হয়ে যাবে, রাইট। জান্নাত মানে এতই সহজ আর কি, সবকিছু সহজ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই আম, মানে মাদ্রাসার শিক্ষা এবং এই মানে এই যে ওয়াজ, এই ওয়াজ কিন্তু আসলে যেখান থেকে সৌদি আরব এবং বিদেশ থেকে তো ধর্মটা এসেছে আমাদের এই এই বাংলায়। তো তারা কিন্তু ওয়াজ সম্বন্ধে কিছু জানে না, আপনি জানেন কি না? মানে ওরা ওয়াজ বলতে গেলে কিছু জানে না। এবং এই দুবাই, আবুধাবি, এই এই দুবাইতে যদি ধর্মীয় কোনো কিছু কেউ কোনো ইমাম সাহেব যদি আলোচনা করতে যান কোথাও, তাকে অবশ্যই সরকারি পারমিশন নিয়েই তাকে সেটা করতে হবে, কিন্তু সে চাইলে কিন্তু ধর্মীয় বিষয় নিয়ে কোনো আলোচনা করতে পারবে না যে কোনো জায়গায়, মানে এতটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। মালয়েশিয়াতে আছে, হ্যাঁ। কিন্তু আমাদের দেশে হচ্ছে যে আপনার একদম মানে খুললাম খুল্লা। এখন সমাজের আমাদের আগে ছোটবেলা থেকে যেটা জেনে এসেছি এবং দেখেছি, যে যাত্রাপালা হতো, হুম, মেলা হতো, এগুলা বাদ দিয়ে এখন হুম, শুধুমাত্র ওয়াজ ব্যবসা, এবং টোটালটাই ব্যবসা। এবং আপনি জানেন কি না, ওয়াজের শেষে কিন্তু তারা দাবি করতে থাকে যে দোয়া দোয়া করলে 5,000 টাকা, 10,000 টাকা, 2,000 টাকা এরকম করে টাকা কালেক্ট করতে থাকে। এবং যাদের কমিটি আছে, কমিটির হুম, তারা ওই বক্তাকে রাখাই হয় যে তুমি 50 লাখ টাকা এখান থেকে এই ওয়াজ থেকে তুলে দিতে হবে তোমার, তাহলে তোমাকে 5 লাখ টাকা দেওয়া হবে। তার মানে কমিটি থেকে শুরু করে সবাই এই টাকাটা লুটপাট করে, এবং তারা মানে এটা একটা ব্যবসা পরিণত হয়েছে। এবং এজন্যই যারা সমাজে যাদেরকে যেই কথাগুলো বলে খুশি হবে, তারা ওই বক্তারা ওই কথাগুলোই বলতে বলে বলে এই সমাজকে একদম ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা এই প্রসঙ্গটা এবার রাখছি। তো আরেকটা বিষয় হচ্ছে যে গতকাল জানতে পেলাম যে ওই যে পিঙ্কুর, মানে যেটাকে বলা হয় মানে পিঙ্কু বা পিনাকি, আহ, আচ্ছা, সে আচ্ছা। ফ্রান্সের রিফিউজি মানে রোহিঙ্গা হিসেবে আছে হুম, ফ্রান্সে। হুম, হুম। তো এই রোহিঙ্গা সম্বন্ধে একটা কি ভাইরাল হলো, আপনি কি একটু জানেন? আপনি আমাদেরকে একটু জানাবেন, আমাদের আমাদের একটু আলোকিত আহ করুন এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি গতকাল রাতে আমি এমনিতে একটু শুয়েছিলাম, আমি একটু স্ক্রল করছিলাম আর কি। তো করার সময় হঠাৎ করে আমার একটা ভিডিও সামনে আসলো, ওই যে পিঙ্কু ওরূপে পিনাকি ওরূপে 3 ইঞ্চি। তো ওই 3 ইঞ্চি, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, তো 3 ইঞ্চি, হ্যাঁ বলতেছিল, হাই মানে দেশে একটা কু হতে যাচ্ছে। এই কত নাম্বার ইয়ের মধ্যে, কত নাম্বার ব্রিগেডিয়ারের মধ্যে কি জানি একটা ইয়ে টিয়ে চলতেছে। খুব আপনারা সবাই রেডি হয়ে যান, যে যেখানে আছেন তাড়াতাড়ি মাদ্রাসার ছাত্ররা, এই আম, আমাদের যারা যারা ইয়েতে অংশগ্রহণ করেছিলেন সবাই বের হয়ে যান, তাড়াতাড়ি বের হয়ে যান, এখনই একটা কু হতে যাচ্ছে, সবাই রুখে দিন। আর একটুও সময় নষ্ট করবেন না, সবাই বের হয়ে পড়ুন এইভাবে। তো আমি দেখে বলি, কি রে, এ কি পাগল টাগল হয়ে গেল নাকি? এমনিতে তো জানি সে একটু তার মাথায় সমস্যা আছে। তারপরে যখন দেখলাম এই ভিডিও, এটা দেখার পরে আমি বলি, কি রে, এটা কি আসলেই পাগল হয়ে গেল? তারপরে আমি তার প্রোফাইলে গেলাম, আরো কিছু স্ট্যাটাস দেখলাম যে মানে সে খুব সিরিয়াস। এখন দেখি যে তার আবার গার্লফ্রেন্ড একটা আছে, ইল্লু ওরূপে ইলিয়াস। ও, আচ্ছা, আচ্ছা, ইয়েতে আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, উনি কি মানে কি বলে এটাকে, সমকামী বা কি, মানে আর কোনো শব্দ আছে কিনা আমি ঠিক জানি না, এরকম টাইপের কিছু হ্যাঁ, নাকি?
হ্যাঁ, হ্যাঁ, ইল্লু হচ্ছে ও একদম আচ্ছা, 3 ইঞ্চি, তো 3 ইঞ্চি দিয়ে তো আসলে কিছু করতে পারবে না তো। এই 3 ইঞ্চি মানুষের তো ওই 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 লিঙ্গকে পছন্দ করবে, এটি স্বাভাবিক। হ্যাঁ, হ্যাঁ, ওই যে মূলত ইয়ে তো ইলিয়াস তো হচ্ছে একদম সার্টিফাইড, সে হচ্ছে সমকামী। তো ওই আচ্ছা আচ্ছা আমাদের, হ্যাঁ, সে অলরেডি ওখানে অ্যাজাইন করেছেও এই সমকামীতেই। আচ্ছা। ও যতটুকু আচ্ছা। যতটুকু সোর্সের মাধ্যমে জানতে পেরেছি, এখনো এটা যদিও না ফুল না, জানা এটা নেই। এটা আপনি এটা একদম আমার আমার মনে হয় সত্যি, কারণ আমি একটা ওনার একদম সরাসরি বক্তব্য আমি শুনেছিলাম, তাকে একদম সরাসরি লাইভে কমরেড সামাদ ভাই একদম সরাসরি ওকে ধুয়ে দেয়। বরং ও কিন্তু কোনো টু শব্দ করে নাই, কারণ এই সামাদ ভাই সব জানে, প্রমাণিত, তার কাছে প্রমাণ আছে। সে কিন্তু বলতে পারে নাই যে না না এটা মিথ্যা। সে তো এটা যদি বলতে যায় তাহলে তো সামাদ ভাই একদম প্রমাণ তুলে ধরে দিবে, তখন তো আরো বিপদ। এই জন্য তো চুপ করে গেছে, একদম পুরোপুরি পুরা বিলায়ের মতো লেজ গুটায় বসে আছিল ওই পুরো ভিডিওটার মধ্যে। আমি দেখেছিলাম, যদি সম্ভব হয় আমরা আমাদের চ্যানেলে এই ভিডিওটা আপলোড করবো আশা করি। হ্যাঁ, হ্যাঁ, তো এই যে আমি যখন এই আপনার পিঙ্কুর এটা দেখলাম, দেখার পরে আমি বললাম যে না, তার গার্লফ্রেন্ডের প্রোফাইলে যাই দেখি কি অবস্থা। তারা কি শুরু করলো এই রাতের বেলায়, মানুষ তখন ঘুমায়, হ্যাঁ, বাংলাদেশে তখন অনেক রাত। আচ্ছা তো আচ্ছা আচ্ছা। আমি দেখলাম তার গার্লফ্রেন্ডের মানে হচ্ছে ইল্লুর প্রোফাইলে যে দেখি যে ওরে, সেও দেখি যে সেম টাইপের স্ট্যাটাস দিল। তো তারা মনে হয় হাজবেন্ড ওয়াইফ ওই একই সাথে যুক্তি করে হয়তো বা এরকম কিছু বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করেছে। এরা তো আপনি জানেনই, এরা সবসময় বাংলাদেশে একটা সবসময় একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করে থাকে। এরা মানুষকে নামাবে ঠিক আছে, কিন্তু ওরা নিজেরা কখনো দেশে আসবে না। হ্যাঁ, এদের এই যা হাজবেন্ড ওয়াইফের এই হচ্ছে একটা প্রবলেম। তো এরপরে তাদের আরেকটা মানে এক্স গার্লফ্রেন্ড জুলকার নাইন সাহেব, দেখি যে ও সে আচ্ছা আবার, আচ্ছা, আরেকজন আছে আগে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তো তাদের এক্স গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ড, মানে এরা তো সমকামী, গার্লফ্রেন্ডও বলবো না বয়ফ্রেন্ডও বলবো না, কিছু একটা হবে মাঝখানে। তো হম হম। জুলকার নাইন সাহেব উনিও দেখলাম যে কিরে লাইভ কইরা ওই পিঙ্কুরে আরো ধুইতেছে। হ্যাঁ, এই রাতের বেলা মাথা টাথা পাগল হয়ে গেছে, যে ঘুমা, এরকম টাইপের একটা ভিডিও করছে। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা মানে হাস্যকর আর কি ভাই, বুঝছেন? মানে আমি কালকে রাতে হাসবো না কান্না করবো আমি বুঝতে পারতেছিলাম না এইসব দেখার পর। আচ্ছা। তো এখন এই স্বামী এর স্ত্রীর যে ভিতরে সম্পর্কটা, এটা কিভাবে হয়? মানে একজন থাকে আমেরিকা, একজন থাকে ফ্রান্সে, এই সম্পর্কটা কি মানে এটা এই কি মানে কি বলে, আধ্যাত্মিক ভাবে এই- সম্পর্কটা চলমান, নাকি ওই যে ভোমরা এই তো বা মেসেজের একটা ভালো মাধ্যমে বা প্রশ্ন করেছেন। ইয়ের মাধ্যমে আদান প্রদান হয়? মানে সম্পর্কটা কি হয়, মানে দৈহিক একটা মেলামেশারও তো একটা ব্যাপার আছে, হম, হম, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। এটা এটা হচ্ছে নাকি লাইভ এই, চ্যাটিং হয়, ভিডিও চ্যাটিং? কারণ হ্যাঁ, হ্যাঁ, ইল্লুর তো ওই যে আবার আপনি, পিঙ্কুর তো আবার ওই এই অভ্যাসটা আছে, মানে একটু প্রশংসা করলে খুলে ফেলে। ওই যে একজন হ্যাঁ, আপনি কি অলরেডি ওনার নাম? দেখে থাকবেন একটা, ওই যে নাদিয়া ইসলামের সাথে পিন্টুর হ্যাঁ, একটা নাদিয়া ভিডিও রাইট। ভাইরাল হলো, দেখেন না? ওকে কিছু নাদিয়া বললো না যে তাকে একটু প্রশংসা করলে সে সব খোলা শুরু করে দেয়। হ্যাঁ, আমরা সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা। ভিডিও প্রমাণ আকারেও দেখেছি। তো হুম হুম। এই আপনি দেখে থাকবেন নাদিয়া যখন পিঙ্কুরে নিয়ে একটা খোঁচা মারে, তখন ইল্লু গরম হয়ে যায়। হ্যাঁ, ইল্লু ফেসবুকে এসে ও কমেন্ট আচ্ছা, করবে। সতীন একটা সময় আর কি এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, 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 হ্যাঁ। তো দেখেন এগুলা থেকে আসলে অনেক পরিষ্কার জিনিসগুলো। আর হচ্ছে হুম তাদের হুম হুম। বলতেছেন যে তারা কিভাবে কি করে, তাদের একটা ফিজিক্যাল ব্যাপারটা। তো এখন দেখেন ওই যে পিঙ্কু তো আসলে হয়তো ওরা গোপনে গোপনে মাঝে মধ্যে যায় হয়তো বা, এই ইল্লু হয়তো বা আসে, সেও হয়তো বা যায় আমেরিকা। সেটা গোপনে গোপনে আর কি, যেহেতু মানুষ এটা নিয়ে সন্দেহ করতেছে তাদের, এটা তারা একটু প্রকাশ করতে চাচ্ছে না। আহ হ্যাঁ, সেটাই সেটাই, আসলে এরা তো সবাই হচ্ছে ডিপ স্টেটের মালিক, ইয়ে প্রতিনিধি তো, মানে এরাই বাংলাদেশটা কিভাবে ধ্বংস করবে। এত উন্নয়নশীল একটা দেশ এবং উন্নত দিকে চলে যাচ্ছিল, সবাই খুব সুখে শান্তিতে আপনি ছিল, দেখে আমরা ভালো থাকবেন এরা ছিলাম। কখনো শান্তিতে থাকতে দেয় না, মানুষকে শুধু উস্কায়, মানে দেশটাকে অস্থিতিশীল করতে চায়। এদেরকে যারা গুরু মানে তারা হচ্ছে এক মহা ছাগল। আর এরা তো ছাগলই। হ্যাঁ, যারা গুরু মানে মানে ওদের শিষ্যরা, ওরা হচ্ছে মহা ছাগল। হ্যাঁ সেটাই তো, কারণ হচ্ছে যে একদম বদ্ধ পাগল, বদ্ধ উন্মাদ এই ইল্লু, বিশেষ করে পিঙ্কু, এবং মানসিক প্রতিবন্ধী সেই মানুষটার কথা এই মমিন বান্দারা যে কিভাবে শুনে। এবং মমিনরা তো হলো মানে ইসলামপন্থী, একজন অন্য ধর্মের মানুষের কথাগুলো এত আহ শুনে এবং মানে তাকে একজন ফেরেশতা মনে করে বা নবী মানে, এটা আসলে আমার মানে মাথায় ধরে না যে এটা মানে ঘটনাটা কি, এটা মানে এরা আসলে অশিক্ষিত মূর্খ, বাংলাদেশের তাছাড়া কি হতে পারে? বাংলাদেশের
বাংলাদেশের জনগণের কাছে এটাই হচ্ছে সবচেয়ে সহজ উপায়। আপনি ধর্মীয় দু চারটা কথা বলবেন, আর ভিন্ন ধর্মের হয়ে যদি আপনি তাদেরকে বলেন তাহলে তো কোনো কথাই নেই। আর হচ্ছে এমনিতেও আপনি দেখেন না বাংলাদেশে এই যে অশিক্ষিত হুজুরদের কত কদর, হ্যাঁ, তাদেরকে লাখ লাখ টাকা দিয়ে তাদের এই কমেডি দেখতে নিয়ে যায়। এই হচ্ছে আমাদের দেশের মানুষজন। তো এদের থেকে আপনি সেটা এটা আসলে খুবই আম, দুঃখজনক বিষয়। আম, যাই হোক, ভালো থাকবেন। আজকে আমাদের প্রোগ্রামটা অনেক বড় হয়ে গেল, আর বড় করতে চাচ্ছি না। আশা করি সবাই ভালো লেগেছে আমাদের এই অনুষ্ঠানটা, আলোচনাটা। আপনারা অনেক কিছু জেনেছেন। আশা করি আমাদের সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এই কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তো টম আলী ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ওকে, স্টুডিওতে ওকে, আসার জন্য। ভালো থাকবেন। ঠিক আছে, আজকের মতো বিদায়। ওকে।